ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর ইতিহাসের প্রশ্নগুলি আজকে সলভ করব। দেখো, আজকে তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কেন বলো দেখি? যদি তোমাদের পরীক্ষা না হয়, যদি করোনার পরিস্থিতি খুব বাড়াবাড়ি হয়, এই প্রশ্নটির নাম্বার ধরে তোমাদের হয়তো রেজাল্টটা দিতে পারে। তাই এটা তোমাদের 2022 সালের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষা হয় তাহলেও এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এটা যদি ভালো করে রাখো, তোমাদের প্রশ্নতে এই প্রশ্নগুলো খুবই মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলি একবারে ইম্পর্ট্যান্ট, এগুলো আসতে পারে। যারা ভৌতবিজ্ঞান এবং ইংরেজি পার্ট 8-এর ভিডিওগুলি দেখোনি, আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো, একে দেখে আছে কি ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভতে আছে কি ভাইসরয়, এটা কে বলতে কি লর্ড ক্যানিং। কী হবে? আমি তীরচিহ্ন দিয়ে করে দিচ্ছি, এটা হবে লর্ড ক্যানিং। একের দুয়ের দেখে কে আছে বলে দেখি চৈত্র মেলা, এটা হবে কী বলে দেখি নবগোপাল মিত্র। কী হবে? নবগোপাল মিত্র। বোঝা গেছে? একের তিনে দেখে কে আছে? একের তিনে দেখেছে জমিদার সভা, তাহলে জমিদার সভা তাহলে কী হবে? রাধাকান্ত দেব। কী হবে? রাধাকান্ত দেব। বোঝা গেছে? একের চার দেখেছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা তাহলে কোনটা হবে? এটা হবে তারকনাথ পালিত, নাকি? আমি দাগ মেরে দিলাম। বোঝা গেছে? দেখো, দুয়ের দিকে কী আছে? দুয়ের দিকে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দুয়ের একের দিকে আছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাতে ভারতের ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল। এই কথাটা মিথ্যা হবে, আমি এখানে লিখে দিচ্ছি। বোঝা গেছে? দুয়ের দিকে আছে কি ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য। কথাটা সত্য হবে, আমি পাশে লিখে দিলাম। দুয়ের তিনের দিকে কী আছে? 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন। কথাটা সত্য হবে। দুয়ের চারের দিকে কী আছে? বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন। কথাটা সত্য হবে। দেখো, তিনের দিকে কী আছে? শূন্যস্থান পূরণ করো। তিনের একের দিকে আছে ভারতের ছাপা প্রথম বাংলা বই হলো, এটা কী হবে? আমি এখানে পাশে লিখে দিচ্ছি উত্তরটা। উত্তরটা হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? তিনের দুয়ের দিকে আছে কি ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। উত্তরটা হবে কি 1800 খ্রিস্টাব্দে। তিনের দিকে আছে কি ঔপনিবেশিক ভারতে ড্যাশ প্রথম ভাইসরয় নিযুক্ত হন। উত্তরটা হবে লর্ড ক্যানিং, আমি পাশে লিখে দিচ্ছি এখানে। তিনের চারের দিকে আছে কি আনন্দমঠ উপন্যাসটি ড্যাশ আন্দোলনের পটভূমিতে রচিত হয়। উত্তরটা হবে সন্ন্যাসী বিদ্রোহ। দেখো, চারের দিকে কি আছে? দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চারের একে দেখেছে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। চারের একে দেখে উত্তরটা হবে ইন্টারনেট মানব সভ্যতার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। এর দুটি ব্যবহার হলো, একে একটা তোমরা এরকম পয়েন্ট করবে, তথ্যের সহজলভ্যতা। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে থেকেই
পুরো বিশ্বের অসংখ্য তথ্য নিমেষের মধ্যে জানা যায়। ইন্টারনেট থেকে খুব সহজেই বহু তথ্য সংগ্রহ করা যায়। দুয়ের দিকে তোমরা এরকম একটা পয়েন্ট করবে, সময়ের সাশ্রয়। বিভিন্ন জায়গায় গিয়ে বই বা অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা খুবই সময় সাপেক্ষ, কিন্তু ইন্টারনেটের সাহায্যে খুব অল্প সময়েই সেই সব তথ্য খুব সহজেই সংগ্রহ করা যায়। 4-2 দিকে প্রশ্ন কী আছে বলে দেখি, ডেভিড হেয়ার কেন স্মরণীয়? 4-2 দিকে উত্তরটা হবে ডেভিড হেয়ার স্মরণীয় কারণ 1 দিকে তোমরা এরকম লিখবে, ভারতে ডেভিড হেয়ারের প্রথম উল্লেখযোগ্য অবদান হলো 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা। 2 দিকে পয়েন্ট হবে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 3 দিকে পয়েন্টটা করবে কি, ডেভিড হেয়ার নারী শিক্ষার বিস্তারে সচেষ্ট ছিলেন। 3 দিকে প্রশ্ন কি আছে, বারাসাত বিদ্রোহ কি? দেখো 4-3 দিকে উত্তরটা হবে বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ তিতুমির ওরফে মীর নিসার আলী বারাসাত মহকুমার জমিদার নীলকর ও ইংরেজ বিরোধী যে বিদ্রোহের সূচনা করেন তা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 4 দিকে প্রশ্নটা কি আছে, গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? 4 দিকে উত্তরটা হবে যেসব মনীষীদের লেখায় ভারতীয় জাতীয়তাবোধ ফুটে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস। গোরা উপন্যাসে তিনি কেন্দ্রীয় চরিত্র গোরার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন। ওই উপন্যাসে উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। 4-5 দিকে প্রশ্নটা আছে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? 4-5 দিকে উত্তরটা হবে গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন। 5 দিকে প্রশ্নটা আছে কি, 7 বা 8টি বাক্যে উত্তর দাও। 5-1 দিকে প্রশ্ন আছে মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? 5-1 দিকে উত্তরটা হবে 19 শতকের বিশিষ্ট বাঙালিদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। পরিচিতি, তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা এক বিশিষ্ট চিকিৎসক ছিলেন। IACS প্রতিষ্ঠাতা, তিনি বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন 1876 খ্রিস্টাব্দে। এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঙালির বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য চেষ্টা করেছিলেন, তাই তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। 5-2 দিকে প্রশ্নটা আছে কি, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। 5-2 দিকে উত্তরটা হবে কি, 1800 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত মার্সম্যান ওয়ার্ড ও উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে। উইলিয়াম কেরি, ফ্রাঁসোয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড এই 3 জনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ীরূপে শিক্ষা বিস্তারের সাহায্য করে। এরা ছাপাখানা প্রতিষ্ঠা, 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। 5-3 থেকে কী প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল? 5-3 থেকে উত্তরটা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংয়ের কাছ থেকে 20 বিঘা জমি কিনে 1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। এখানে রবীন্দ্রনাথ 1901 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর 5 জন ছাত্র নিয়ে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ধাপে ধাপে এই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী গড়ে তোলেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংয়ের কাছ থেকে 1863 খ্রিস্টাব্দে 20 বিঘা জমি কেনেন। এখানে তিনি শান্তিনিকেতন নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার শিক্ষার কার্যক্রম শুরু করেন।
রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব শিক্ষা চিন্তার ভিত্তিতে শান্তিনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি চেয়েছিলেন, একে পয়েন্ট করবে এরকম, যে প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে। দুয়ের দিকে পয়েন্ট করবে এরকম, যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি দিকে পয়েন্ট করবে এরকম, যে কবিগুরু শান্তিনিকেতনে গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলতেন, শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন আর শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে তা আরোহণ করবে। চারদিকে পয়েন্ট করবে, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শিক্ষার্থীদের সৃজনমূলক কাজের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এখানে তিনি বিভিন্ন ধরনের উৎসব পালন করার ব্যবস্থা করেন। তিনি বলতেন, এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটবে। এই বিদ্যালয়ে গতানুগতিক সময় তালিকার বিশেষ গুরুত্ব ছিল না, শিক্ষার্থীর প্রয়োজন ও সামর্থ্য অনুসারে তা নির্ধারণ করা হতো। শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে তাকে বিশ্বজাতির মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি বিশ্বভারতীতে বিশ্বধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। এই জন্য তিনি এখানে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন। শান্তিনিকেতনের প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটানো। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এজন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো। তাছাড়া শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তার মানুষদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, তাই শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল এক মানবতাবোধের শিক্ষা। উপসংহার: রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা শুধু বাংলা বা ভারতে নয়, পৃথিবীর ইতিহাসে এক দিকচিহ্ন হয়ে আছে। দেশ বিদেশের বহু ছাত্র ও শিক্ষক এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। 5-এর 4 দিকে প্রশ্ন লিখেছে, ভারতমাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল? 5-এর 4 দিকে উত্তরটা হবে ভূমিকা। ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে চিত্রশিল্পীগণ চিত্রের মাধ্যমেও ভারতীয় জাতীয়তাবোধ ফুটিয়ে তুলেছেন। ভারতীয় জাতীয়তাবোধ সৃষ্টিকারী চিত্রগুলির মধ্যে অন্যতম প্রধান ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ভারতমাতা চিত্রটি। জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটির মাধ্যমে বিংশ শতকের জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটান। চিত্রে ভারতমাতা হলেন ভারতবর্ষের প্রতীক। ভারতমাতার চিত্রকর। ভারতমাতা চিত্রের চিত্রকর হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতমাতার অঙ্কনকাল: 1902 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্র অঙ্কন করেন। পরে ভারতের স্বদেশী আন্দোলনের আবহে 1905 খ্রিস্টাব্দে তা ভারতমাতা রূপে খ্যাতি লাভ করে। ভারতমাতার চিত্রের বর্ণনা ও বিশ্লেষণ: ভারতমাতা হলেন গৈরিক বসন পরিহিতা এক দেবী। ভারতমাতার 4টি হাত, তিনি 4টি হাতে ধরে আছেন ধানের গোছা, সাদা কাপড়, পুঁথি ও জপমালা। তিনি সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন। তার পায়ের কাছে 4টি পদ্মফুল এবং পিছনে নীল আকাশ। ভারতমাতা ভারতবর্ষের প্রতীক। তিনি তার সন্তানদের অন্ন, বস্ত্র, শিক্ষা ও দীক্ষা প্রদান করেন। ভারতমাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী আন্দোলনকালে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারতমাতা চিত্রটি জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করে। উপসংহার: ভগিনী নিবেদিতা ভারতমাতার ভূয়সী প্রশংসা করে বলেছেন যে এই চিত্রটির মাধ্যমে বিমূর্ত জাতীয়তাবাদকে মূর্ত করে তোলা হয়েছে। 5-এর 5 দিকে কী প্রশ্ন আছে? বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। বিশ্লেষণ করো। 5-এর 5 দিকে উত্তরটা হবে 19 শতকের গোড়ায় বাংলার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, সমাজ প্রভৃতি ক্ষেত্রে এক নবচেতনার সূচনা হয়, যা বাংলায় নবজাগরণ নামে পরিচিত। বাংলার নবজাগরণ মূলত কলকাতা কেন্দ্রিক ছিল, তাই তা সামগ্রিকভাবে সমস্ত বাংলায় ছড়িয়ে পড়তে পারেনি। তবে এই নবজাগরণ এর মাধ্যমে বাংলার ধর্ম ও সমাজে
আধুনিকতার সঞ্চার হয়েছিল? 6 থেকে প্রশ্নটি হলো 15-16টি বাক্যে উত্তর দাও। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 দিকের উত্তরটা হবে ভূমিকা। 18 শতকের শেষ ও 19 শতকের গোড়ার দিকে কলকাতা মফস্বল অঞ্চলে বেসরকারি উদ্যোগে ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয়। দেশীয় শিক্ষার ধারা ও সংস্কৃত, আরবি ও ফরাসি প্রচলিত ছিল সে সময়। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে এদেশে শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। দেশীয় শিক্ষার জন্য প্রাচ্যবাদীরা এবং ইংরেজি শিক্ষার জন্য পাশ্চাত্যবাদীরা এই টাকা দাবি করলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হয়। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন। বাংলায় ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজরা এদেশীয় সংস্কৃতি ও সভ্যতার হস্তক্ষেপ করতে চায়নি। পরে এদেশীয়দের কুসংস্কার ও ধর্মান্ধতা দূর করার জন্য খ্রিস্টধর্ম ও জনহিতবাদের ভিত্তিতে শিক্ষা বিস্তারের দাবি ওঠে। ইংল্যান্ডের এই জনমতের দাবিতে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে 43 নম্বর অনুচ্ছেদের এদেশে শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। প্রয়োজনের তুলনায় কম হলেও এর প্রতীকী গুরুত্ব ছিল অসীম, কারণ এই নির্দেশের দ্বারা কোম্পানি সরকারকে এদেশীয়দের জনশিক্ষার দায়িত্ব গ্রহণ করতে হয়। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা পাওয়ার জন্যে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সরকার শিক্ষা খাতে অর্থ ব্যয় বন্ধ করে দেয়। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেয় একটি সমিতির উপর, যার নাম ছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিদদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। প্রাচ্যবাদী। বাংলাদেশ তথা ভারতবর্ষের সংস্কৃত, আরবি ও ফরাসি শিক্ষা দীর্ঘকাল ধরে চালু ছিল। এই শিক্ষা হলো প্রাচ্য শিক্ষা। এইচ টি প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ ছিলেন প্রাচ্যবাদীদের নেতা। তাদের মতে প্রাচ্য শিক্ষা হলো প্রকৃত শিক্ষা, কারণ এদেশের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে এই শিক্ষা জড়িত। দেশের বেশিরভাগ শিক্ষার্থী এই শিক্ষার সঙ্গে যুক্ত। এই শিক্ষার জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাই এই শিক্ষার উন্নতির জন্য সরকারি টাকা বরাদ্দ করা উচিত। 2 পাশ্চাত্যবাদী। বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর কলকাতা ও মফস্বল অঞ্চলে বেসরকারি উদ্যোগে বেশ কিছু ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে পাশ করা ছাত্ররা বাণিজ্যিক ও সরকারি চাকরি পেত। এর জন্য এই ধরনের স্কুলের ছাত্র সংখ্যাও বেড়ে চলে। এই শিক্ষাই হলো পাশ্চাত্য শিক্ষা। ট্রাভেলিয়ান, আলেকজান্ডার ডাফ, স্ট্যান্ডার্স প্রমুখ ছিলেন পাশ্চাত্যবাদী নেতা। তাদের মতে ইংরেজি ভাষা হলো আন্তর্জাতিক ভাষা। এই ভাষায় রচিত সাহিত্য অতি সমৃদ্ধ এবং ছাত্রদের চাকরি পাওয়ার উপযোগী। ভবিষ্যতে এই ভাষা এদেশের আঞ্চলিক ভাষাগুলিকে সমৃদ্ধ করবে। তাই ইংরেজি শিক্ষার জন্যই সরকারি টাকা বরাদ্দ করা উচিত। রামমোহনের স্মারকলিপি। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে সরকার শিক্ষাক্ষেত্রে অর্থ ব্যয় বন্ধ করেছিল। শেষ পর্যন্ত 1823 খ্রিস্টাব্দে সরকার ওই জমা টাকায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। তখন রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টকে একটি পত্র লেখেন। এই পত্রটিকে স্মারকলিপি বলা হয়। এই স্মারকলিপিতে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংল্যান্ডের মতো আধুনিক শিক্ষা ভারতে চালু করার কথা বলা হয়। রাজা রামমোহন রায় শিক্ষিত ভারতীয়দের প্রতিনিধি ছিলেন, তাই সরকার তার এই মতকে গুরুত্ব দেয়। দ্বন্দ্বের অবসান। মেকলে মিনিট। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর আইনসভায় সদস্য স্যার থমাস বেবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি ব্যাংক বিদ্রুপ ও শ্লেষ সহ এক মন্তব্য প্রকাশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। তিনি বলেন, ইউরোপের একটি ভালো লাইব্রেরির 1 তাক বই সমগ্র প্রাচ্য সাহিত্যের থেকে মূল্যবান। তার বাগ্মিতা ও যুক্তির দ্বারা বেন্টিং প্রভাবিত হন। তিনি 1835 খ্রিস্টাব্দে 7 মার্চ পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে গ্রহণ করেন। এরপর ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু হয়। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। সরকারি ক্ষেত্রে ফরাসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার ব্যবহার চালু হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।